স্বাগত 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান এবং জাহিদুল বাশার। শুরুতে জানিয়ে দেব শিরোনাম। পিকে হালদারকে গ্রেপ্তারের পরোয়ানা ইন্টারপোলে, মা ও সহযোগী সহ 25 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। নারায়ণগঞ্জে কিশোরীকে হত্যার মিথ্যা স্বীকারোক্তি আদায়ে পুলিশ নির্যাতন করে পুলিশ, বিচার বিভাগীয় তদন্তে তথ্য। করোনা ভ্যাকসিন ক্রয় ও পরিবহনে 5,000 কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন, দ্রুত আসবে টিকা। রাজধানীতে 6 ইউটার্ন চালুর পরও কমেনি যানজট, বন্ধ সড়ক দখল, সব চালু হলে মিলবে সুফল, আশা ডিএনসিসি। এবং 1,05,000 টন চাল আমদানির অনুমতি পেল 10 প্রতিষ্ঠান, এলসি খোলার 20 দিনের মধ্যে দিতে হবে বাজারে। বিরতিহীন সংবাদ দুপুরে শিরোনাম শুনছিলেন, এবার যাওয়া পুরো খবরে। 3,500 কোটি টাকার বেশি পাচারের অভিযোগে পলাতক পিকে হালদারের মা সহ 25 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। সকালে দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন হাইকোর্ট। আবেদনে দুদক জানায়, তালিকাভুক্ত ব্যক্তিদের সাথে পিকে হালদারের নিয়মিত যোগাযোগ রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করলে পিকে হালদারের আত্মসাৎ ও পাচার করা টাকা ফিরিয়ে আনা সম্ভব। এর আগে সকালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানান, অর্থ পাচারে অভিযুক্ত পিকে হালদারকে গ্রেপ্তারে আদালতের পরোয়ানা ইন্টারপোলের কাছে পাঠানো হয়েছে। সকালে ইন্টারপোলের কাছে সে নথি পৌঁছেছে। যে কোনো সময় রেড অ্যালার্ট জারি হতে পারে বলে জানান তিনি। সকালে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ সোহেলের বেঞ্চে চলা এ সংক্রান্ত শুনানিতে এসব তথ্য জানান তিনি। শুনানিতে আদালত বলেন, অর্থ পাচারের দায়ে বাংলাদেশ ব্যাংক এড়াতে পারে না। তাদের উপস্থিতিতে অর্থনৈতিক দুর্নীতি হবে, কিন্তু তারা কোনো পদক্ষেপ নেবে না, তা হতে পারে না। এর আগে পিপলস লিজিংয়ের 4 ভুক্তভোগীর লিখিত বক্তব্যের উপর শুনানিতে অংশ নেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। 4টি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের প্রায় 10,000 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ রয়েছে বিদেশে পলাতক পিকে হালদারের বিরুদ্ধে। তাকে দেশে আনতে এবং গ্রেপ্তারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে গত 19 নভেম্বর তা জানতে চান হাইকোর্ট। হাইকোর্ট থেকে এই বিষয়ে আরো বিস্তারিত নিয়ে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী জান্নাতুল ফেরদৌস। আমরা সরাসরি যাব তার কাছে। জান্নাতুল, পিকে হালদারের ঘটনায় খুবই কড়া পদক্ষেপ নিতে যাচ্ছে আদালত। এরই মধ্যে 25 জনের দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যে কোনো সময় রেড অ্যালার্ট জারি হচ্ছে। আদালতের আরো বিস্তারিত জানাবেন আপনি। আজকে যে আদেশটি আদালত দিয়েছে, আসলে দুদক একটি আবেদন করেছে, সেই আবেদনের প্রেক্ষিতেই আদেশটি দেয়া হয়েছে। দুদক তাদের আবেদনে এই 25 জনের নামের তালিকা দিয়েছে। এই নামের তালিকার মধ্যে যারা আছেন তাদের মধ্যে পিকে হালদারের মা লীলাবতী হালদার রয়েছেন, মোয়াজ্জেম হোসাইন, মাহবুব মুসা এবং নংমৌচৌ অঙ্গন মোহন রায় এবং অনিন্দিতা হালদার, সমী হালদার, অমিতাভ দে, উজ্জ্বল কুমার নন্দী, মিস অবন্তিকা বড়াল, মিস রুনাই, এনআই খান, সাবেক শিক্ষা সচিব যিনি ছিলেন, সুকুমার মৃধা সহ অনিন্দিতা মৃধা, তপন দে। এবং এই যে নামের তালিকা দুদক দিয়েছে, দুদক যেটি তাদের এই আবেদনে তাদের নামের পাশে তারা যে আবেদনটি করেছে, তারা যেটি বলতে চাচ্ছে যে এই 25 জনের সাথে পিকে হালদার এখনও নিয়মিত যোগাযোগ রেখেছে। অর্থাৎ পিকে হালদারের সাথে এই 25 জনের বিভিন্ন সময়ে যোগাযোগ হচ্ছে, ফোনে হচ্ছে, বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান হচ্ছে। এবং এই তথ্য আদান প্রদানের সূত্রই আসলে দুদক নিশ্চিত হতে চাচ্ছে যে কি ধরনের তথ্য এখনও তাদের মধ্যে পাচার হচ্ছে এবং যে টাকা আত্মসাৎ করা হয়েছে সেই টাকা দেশে আছে কিনা, কোনো অংশ দেশে আছে কিনা, বা কোথায় পাচার করা হয়েছে, কিভাবে পাচার করা হয়েছে, বিস্তারিত জানতে চায় আসলে দুদক। এবং তারা যেটি বলছেন, দুদক আইনজীবী বারবারই বলেছেন, এই 25 জন কোনো মামলায় আসামি নেই, তবে উজ্জ্বল কুমার নন্দী সহ 4 জন কিন্তু আজকে যে আদালত পিকে হালদারের বিষয়ে যে রুলটি দিয়েছিল সেই রুলে কিন্তু তারা রেসপন্ডেন্ট হয়েছেন এবং আদালত তাদেরকে সেটি নির্দেশও দিয়েছিলেন যে তারা রেসপন্ডেন্ট হতে পারবেন। আদালতের অনুমতির সাপেক্ষেই তারা হয়েছিলেন। তবে এই 25 জন কিন্তু কোনো মামলায় আসামি নয়। পিকে হালদারের মা, আত্মীয়, সহযোগী এবং বিভিন্ন সময়ে পিকে হালদার বিভিন্ন জায়গা থেকে যে লোন নিয়েছেন এবং অর্থ আত্মসাৎ যে 4টি আর্থিক প্রতিষ্ঠান থেকে করেছেন, সেই সব ক্ষেত্রে দেখা যায় যে এই 25 জনের অনেকেরই সংশ্লিষ্টতা রয়েছে।
তবে সংশ্লিষ্টতাতে কী ধরনের রয়েছে সে বিষয়গুলি দুদক বুঝতে চায় এবং তারা আদালতকে শুনানিতে যেটি বলেছেন যে এদেরকে জিজ্ঞাসাবাদ করলে হয়তো বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পিকে হালদারের সম্পর্কে পাওয়া যেতে পারে। এবং আজকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একে এম আমিনউদ্দিন তিনি আদালতকে জানিয়েছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পিকে হালদারকে গ্রেপ্তার করতে ইন্টারপোলের কাছে ইতিমধ্যেই সমস্ত নথি পৌঁছে গিয়েছে এবং আজকেই সেটি সকালে ইন্টারপোলের কাছে পৌঁছেছে। যে কোনো সময় ইন্টারপোল এই রেড অ্যালার্টটি জারি করতে পারে, অর্থাৎ পিকে হালদারকে গ্রেপ্তারে ইন্টারপোলের কিন্তু তাকে রেড অ্যালার্ট জারি করলে যে কোনো সময় হয়তো তাকে গ্রেপ্তারের পদক্ষেপ নেবে ইন্টারপোল। এবং দুদকের আবেদনে যে বিষয়টি সেই বিষয়টি দুদক আইনজীবী যেটি বলছেন জানাতুল আরেকটা বিষয়, পিকে হালদারের ইন্টারন্যাশনাল লিজিং থেকে বলা হচ্ছে 1,500 কোটি টাকার মতো এবং সব মিলে 3,500 কোটি টাকার বেশি তার আত্মসাতের কথা বলা হয়েছে। এই টাকা উদ্ধারের বিষয়ে দুদকের আইনজীবীর সাথে আপনি কথা বলেছেন, বিভিন্ন জনের সাথে কথা বলেছেন, কতটা আশাবাদী তারা আসলে? দুদকের আইনজীবী কিন্তু তারা এখনও সেই আশা রাখছেন। তিনি যেটি বলছেন যে তারা আশাবাদী বলেই কিন্তু আজকে এই আবেদনটি দিয়েছেন, কারণ এরা যদি দেশ ছেড়ে চলে যান তাইলে হচ্ছে বিভিন্ন ধরনের তথ্য হয়তো তারা পাবেন না এবং এটি কিন্তু তাদের আসলে একটি অনুমান এবং তারা আশাবাদী বলেই তাদেরকে জিজ্ঞাসাবাদের অনুমতি আদালতের কাছে চেয়েছেন এবং তাদেরকে যে কোনো সময় জিজ্ঞাসাবাদ করতে পারেন, ফলে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা কিন্তু আদালত সেই প্রেক্ষিতেই কিন্তু এই আদেশটি দিয়েছে। দুদক যেটি বলছে যে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারে, সেটি হতে পারে কোন জায়গায় অর্থ পাচার হয়েছে বা হতে পারে কিভাবে কোন প্রসেসে কার কার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে তা পাচার হয়েছে, অর্থাৎ সূত্রগুলো আসলে নিশ্চিত হতে চাচ্ছে দুদক। এবং দুদক আইনজীবী বারবারই বলছেন যে তাদের যেহেতু এখনও তাদের কাছে এখনও তথ্য রয়েছে, এই 25 জনের সাথে নিয়মিত যোগাযোগ রয়েছে এবং তারা তাদের লিখিত আবেদনেও কিন্তু সেটি বলেছেন যে 25 জনের সাথে এখনও নিয়মিত যোগাযোগ রয়েছে এবং নিয়মিত যোগাযোগের সূত্র ধরেই তারা আসলে অর্থ পাচার সহ পিকে হালদারকে গ্রেপ্তার সহ সমস্ত বিষয়টি আসলে তারা তদন্তে করে তারা নিশ্চিত হতে চাচ্ছেন। এবং পিকে হালদারের মা, যেহেতু এখানে তার পরিবারে কয়েকজনের নাম দেওয়া হয়েছে পিকে হালদারের মা সহ, এবং স্বাভাবিকভাবেই দুদক আইনজীবী খুরশিদ আলম খান যেটি বলছিলেন যে স্বাভাবিকভাবেই মায়ের সাথে রেগুলার যোগাযোগ থাকে এবং তার পরিবারের যে অন্যান্য সদস্য কয়েকজনের কথাও এখানে রয়েছে, তার কাজিন রয়েছে, তাদের সাথে এখনও যোগাযোগ রয়েছে এবং এটি দুদকের কাছে এ ধরনের তথ্যও আছে। এবং এর আগে দুদক আইনজীবী যেটি বলছিলেন যে তার বান্ধবীর অ্যাকাউন্টে এবং একজন ব্যক্তির কথা বলছিলেন, একজন মহিলার কথা বলছিলেন যে তার অ্যাকাউন্টে এখনো লেনদেন হচ্ছে এবং সেই লেনদেন। জান্নাতুল, আপনাকে অনেক ধন্যবাদ। এবং পিকে হালদার সহ সব পলাতক আসামির যে কোনো ধরনের সাক্ষাৎকার কিন্তু গণমাধ্যমে প্রচারে মাত্র কিছুদিন আগেই নিষেধাজ্ঞা দিয়েছিল হাইকোর্ট। আপনাকে অনেক ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। উচ্চ আদালত থেকে নির্দিষ্ট সময়ের জন্য জামিন পাওয়ার পর তা অপব্যবহার না করলে সেই জামিন কোনো বিচারিক আদালত বাতিল করতে পারবেন না, এমন নির্দেশনা সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সহ 4 বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল গ্রহণ করে এ স্থগিতাদেশ দেওয়া হয়। চট্টগ্রামের মোহাম্মদ ইব্রাহিম নামের এক ব্যক্তির জামিন বিষয়ে 2019 সালে 4 দফা নির্দেশনা দিয়ে রায় দেয় হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি ও বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এক রায়ে এই 4 দফা নির্দেশনা দেন। নির্দেশনাটি প্রজ্ঞাপন আকারে জারি করতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে নির্দেশ দেওয়া হয়। পরে হাইকোর্টের এই নির্দেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। নারায়ণগঞ্জে জীবিত কিশোরীকে মৃত দেখানোর ঘটনায় পুলিশ 3 আসামিকে মারধর আর ভয়ভীতি দেখিয়ে স্বীকারোক্তি নিয়েছিল বলে বিচার বিভাগীয় প্রতিবেদন দেওয়া হয়েছে। হাইকোর্টে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের বেঞ্চে 25 পৃষ্ঠার এই প্রতিবেদন দাখিল করা হয়। নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌসের করা ওই বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনে বলা হয়, পুলিশ রিমান্ডে থাকাকালীন তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ মডেল থানার এসআই শামীম আল মামুন ভয়ভীতি, প্রলোভন ও মারধর করে আসামিদের কাছ থেকে হত্যার স্বীকারোক্তি আদায় করে। এই প্রতিবেদনের বিষয়ে 13 জানুয়ারি হাইকোর্টে শুনানির দিন ধার্য করা হয়েছে। গত 4 জুলাই 5ম শ্রেণীর ছাত্রী দিশা নিখোঁজ হয়। 6 আগস্ট নিখোঁজ স্কুল ছাত্রী দিশার বাবা জাহাঙ্গীর হোসেন নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অপহরণ মামলা করেন। মামলার পর পুলিশ আবদুল্লাহ, রকিব ও খলিল নামে 3 জনকে গ্রেপ্তার করে। তারা হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেয় বলে আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। কিন্তু সবাইকে অবাক করে 23 আগস্ট দিশা বাড়িতে ফিরে আসে। আবদুল্লাহ, খলিল এবং রকিব 3 জনই আদালতের সামনে বলেছে যে তাদেরকে থানায় রিমান্ডে নিয়ে
গরম পানি দেওয়া হয়েছে, রিমান্ডে নিয়ে তাদেরকে বেঁধে রাখা হয়েছে। একজন বলেছে যে তাকে চরকির মতো ঘোরানো হয়েছে এবং তাকে পা উপর দিকে দিয়ে মাথা নিচ দিকে দিয়ে গরম পানি ঢালা হয়েছে। এই পরিস্থিতির শিকার হয়ে তারা আদালতে 164 ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই বিষয় নিয়ে আরও বিস্তারিত কথা বলবো। নারায়ণগঞ্জ থেকে সিআইডির বিশেষ পুলিশ সুপার নাসির উদ্দিন এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন। এই মামলার এখন তদন্তভার সিআইডির কাছে। বিস্তারিত জানবো। জনাব নাসির উদ্দিন, স্বাগত আপনাকে। আজকে আদালতে এই বিষয়ে শুনানির সময় আদালতে স্পষ্ট করে বলেছে, যদি এই মামলা এভাবে ওই প্রতিবেদনের উপরে বা তাদের জবানবন্দির উপরে যদি এগোতো, তাহলে ওই 3 আসামিকে শেষ পর্যন্ত হয়তো মৃত্যুদণ্ড দেয়া হতে পারতো আর কি, বা দেয়া হতো। কিন্তু বাস্তবে যেটি দেখা গেছে, আদালত বলছে যে তাদেরকে জোর করে জবানবন্দি নেওয়া হয়। আসলে সেই কিশোরী মরেনি, সে পরে বাড়িতে ফিরে আসে। আইন শৃঙ্খলার জন্য এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। এখন মামলার তদন্ত আপনাদের হাতে আছে। কোন পর্যায়ে রয়েছে মামলার তদন্ত একটু জানবো শুরুতে। আসলে সিআইডি একটি হাইলি প্রফেশনাল ইনভেস্টিগেটিং ইউনিট। সে কারণে এই মামলাটি পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এই একটা বিতর্কের পর্যায়ে আমাদের হাতে দেওয়া হয়। আমরা তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর আতাউর রহমানকে নিয়োগ করি। আতাউর রহমান সাহেব বা আমি নিজে এই মামলাটি যেহেতু চাঞ্চল্যকর এবং খুবই এটা নিয়ে বিভিন্ন কোশ্চেনের রাইজ করেছে, সেই জন্য আমি নিজে ভিকটিমের বাড়িতে যাওয়া, ভিকটিম কোথায় কোথায় ওই সময় গুলাতে থেকেছিল, কোথায় ও লাইফ লিড করেছে, কিভাবে করেছে, সবগুলাই আমি নিজেও প্রত্যক্ষভাবে আয়ুর সাথে যে জবানবন্দি গুলো গ্রহণ করেছি। আমরা এখন তদন্তের পর্যায়ে আছি। এইটা আমি আশ্বাস দিতে পারি যে সিআইডি অত্যন্ত দক্ষতার সাথে এবং পেশাদারিত্বের সাথে অত্র মামলার চার্জশিট আমরা আদালতে উপস্থাপন করব। জনাব নাসির উদ্দিন, যেই 3 আসামি যে জবানবন্দি দিয়েছিল, যেটি আদালতে রেকর্ড করা হয়েছিল 164 ধারায়, তারা ওই কিশোরীকে, দিশাকে অপহরণের পর ধর্ষণ এবং তারপরে তাকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেয়। আসলে বিষয়টি তা নয়, সে তো পরে ফিরে আসলো। এখন এই যে ঘটনা, এর সাথে তারা হত্যার সাথে জড়িত নয়, কিন্তু অন্য কোনোভাবে কি তারা অপরাধের সাথে জড়িত এই ঘটনায়? আপনারা তো তদন্ত করছেন। এটা আসলে একবারই আপনিও জানেন, এটা একটা সাবজুডিস ম্যাটার, প্রিজুডিস ম্যাটার। এইখানে তদন্তের কোনো পর্যায়ে বলে দেওয়াটা আমি নিজেকে সঠিক মনে করি না। কিন্তু আমি আবারও বলতেছি, আমি আশ্বাস দিতে পারি আমাদের চার্জশিট দাখিলের সময় আপনারা সেটা দেখতে পাবেন এবং আমরাও আপনাদের নিয়ে প্রেস করব। আমরা অত্যন্ত পেশাদারিত্বের সাথে এই মামলাটি হ্যান্ডেল করছি, যেহেতু এখানে পুলিশের থানা পুলিশ। জনাব নাসির উদ্দিন, খুব ছোট করে আরেকটা বিষয় একটু জানতে চাইবো, সেটি হচ্ছে এই ঘটনার পরবর্তী শুনানি বা এই মামলার পরবর্তী যেই শুনানি, সেটি 13 জানুয়ারি দেওয়া হয়েছে এবং চূড়ান্ত পর্যায়ে যদি তদন্ত কর্মকর্তা দোষী হন, এবং যেটি আজকে আইনজীবীও বলেছেন যে কিভাবে নির্যাতন করে সেই তাদের কাছ থেকে জবানবন্দি নেওয়া হয়েছে, বিষয়টি যদি শেষ পর্যন্ত প্রমাণিতই হয়, সেক্ষেত্রে ওই তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়, বিভাগীয় কি ধরনের ব্যবস্থা হয় তার বিরুদ্ধে? না, সেটা তো আমাদের গুরুদণ্ড, লঘুদণ্ড, 2 ধরনের দণ্ড আছে। এটার অপরাধের ধরন যদি গুরুদণ্ড হয়, সেখানে বিভিন্ন ধরনের শাস্তি আছে, ইভেন চাকরি হতে ডিসমিসাল বা রিমুভাল। সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখবে। নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন সিআইডির বিশেষ পুলিশ সুপার নাসির উদ্দিন। করোনার টিকা কেনা, সংরক্ষণ ও পরিবহনে প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সংক্রান্ত প্রকল্প অনুমোদন দেওয়া হয়। কর্মকর্তারা জানিয়েছেন, করোনা সংক্রমণের শুরুতে মহামারী প্রতিরোধে যে প্রকল্প নেওয়া হয় সেটিকেই সংশোধন করে ব্যয় বাড়িয়ে প্রকল্প অনুমোদন করে একনেক। কিছুক্ষণ পর এ বিষয়ে ব্রিফ করবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এদিকে একনেক বৈঠক শেষে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান জানিয়েছেন, ভারত ও বাংলাদেশের সরকার প্রধান ভ্যাকসিনের বিষয়ে অবহিত আছেন। দ্রুতই ভ্যাকসিন আমদানি করা হবে বলেও জানান তিনি। সরকার এবং আমাদের সরকার তো অবহিত আছেন, এতে কোনো সন্দেহ নাই। ভারতের প্রধানমন্ত্রী যেখানে বলেছেন যে এই পরিমাণ উল্লেখ করেই কিন্তু তিনি বলেছেন, অ্যাম্বাসেডর মহোদয় নিজে উপস্থিত ছিলেন। এই কথাটাই বলতে চাচ্ছি,
সরকার, দুই দেশের সরকার শতভাগ অবহিত আছে, সেটা যে ফর্মুলাতেই আপনারা বলেন। জলাবদ্ধতা নিরসনের চ্যালেঞ্জে মাঠে নেমেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। প্রাথমিক লক্ষ্য নগরীর অকার্যকর সব বক্স কালভার্টের পানি প্রবাহ নিশ্চিত করা। সেই লক্ষ্যেই শুরু হয়েছে বর্জ্য অপসারণের কাজ। 3 মাসের মধ্যে রাজধানীর 3টি খাল ও 2টি বক্স কালভার্টের বর্জ্য অপসারণের কাজ শেষ করা হবে, আশাবাদী কর্তৃপক্ষ। কংক্রিটের শহরে সবচেয়ে বড় ভোগান্তি বর্ষাতে। অবকাঠামো, সবুজ এলাকা ও জলাশয়, এই তিনের মাঝে ভারসাম্য নষ্ট হয়েছে আগেই। অপরিকল্পিত নগরায়ন, নদী ভরাট, খাল দখল, জলাশয় ভরাটের মতো অনিয়ন্ত্রিত কর্মকাণ্ডের পর 16 কালা পূর্ণ হয়েছে নগরীর সব বক্স কালভার্ট অকার্যকর করায়। সংকট আরও জটিল হয় ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়হীনতায়। গত বছরের শেষ দিকে ওয়াসার কাছ থেকে জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে বুঝে পাওয়ার পর থেকেই তৎপর ঢাকার 2 সিটি কর্পোরেশন। এরই অংশ হিসেবে সোমবার রাতে বর্জ্য অপসারণের কাজ শুরু হয় সেগুনবাগিচা বক্স কালভার্টের টিটিপাড়া অংশে। আমরা আউটলেটটা সরেজমিনে দেখলাম, আমরা দেখার পরে এখন এটার মধ্যে জমে আছে। চ্যালেঞ্জটা হলো এই সলিড বর্জ্যটা এক পিঠ থেকে আরেক পিঠের মাঝখানটা সরানো, কারণ মাঝখানটা না সরালে আমরা মাননীয় মেয়র মহোদয় শেখ ফজলুল তাপর যে প্রতিশ্রুতি দিয়েছে যে জলাবদ্ধতা দূরীকরণের যে অংশ হিসাবে যে কাজটা আমরা করছি, ওই জলাবদ্ধতা দূরীকরণ করতে হলে আমাদেরকে এই পিঠের মাঝখানের যেই বর্জ্যগুলা, শক্ত বর্জ্যগুলো অপসারণ করতেই হবে। সংশ্লিষ্টদের আশা, বর্জ্য অপসারণের মাধ্যমে এই চ্যানেলে পানি প্রবাহ অব্যাহত করা গেলে জলাবদ্ধতা অনেকটাই কমানো যাবে। এটা শেষ পয়েন্ট। ঢাকা শহরে পানিগুলো এখান দিয়ে নামে এবং এখান থেকে নামার পরে এখানে একটা সুইচ গেট আছে, সেখান থেকে তারা পাম্পের মাধ্যমে পানিগুলো টানে। পানিটা পড়বে আমাদের ওই মানিকনগর বা বিশ্ব রোড ওই পারে। হ্যাঁ, ওই পারে খাল আছে, সরাসরি তারা ওখানে চলে যাবে পানিটা। তবে শুধু বর্জ্য অপসারণ নয়, যেখানে সেখানে আবর্জনা ফেলা, বর্ষায় অপরিকল্পিত রাস্তা খোঁড়াখুঁড়ি, বুড়িগঙ্গা দখল, সংস্কার কাজে সমন্বয়হীনতা দূর করা না গেলে জলাবদ্ধতা পুরোপুরি নিরসন করা সম্ভব হবে না, বলছেন সংশ্লিষ্টরা। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী ভাসানটিকে রাস্তা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা দোকান স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে উত্তর সিটি কর্পোরেশন। বেলা 11:30 থেকে শুরু হয় এই অভিযান। কর্তৃপক্ষ জানিয়েছে এলাকার প্রায় 1 কিলোমিটার অংশ দখল করে গড়ে উঠেছে সব অবৈধ স্থাপনা। এছাড়াও নকশা অনুযায়ী রাস্তার প্রস্থ 20 ফুট হওয়ার কথা থাকলেও বাস্তবে তা অনেক কম রয়েছে। এ সময় মেয়র আতিকুল ইসলাম পর্যায়ক্রমে ঢাকা উত্তরের সব অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হবে বলে ঘোষণা দেন। এদিকে উচ্ছেদকৃত দোকান বাড়ির মালিকরা জানান, হঠাৎ অভিযান শুরু হওয়ায় সরিয়ে নিতে পারেনি প্রয়োজনীয় জিনিসপত্র। এছাড়া উচ্ছেদের আগে কোনো নোটিশ তারা পাঠাননি বলেও দাবি করেন। যদিও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে সব ধরনের নিয়ম মেনেই শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। রাজধানী ভাসানটিকে রাস্তা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা দোকান অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে উত্তর সিটি কর্পোরেশন। কর্তৃপক্ষ বলছে এলাকার প্রায় 1 কিলোমিটার অংশ দখল করে গড়ে উঠেছে এসব স্থাপনা। এ বিষয়ে আরো জানাতে ভাসানটেক এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, আপনি তো উচ্ছেদ অভিযানের শুরু থেকেই সেখানে আছেন, আপনি আমাদের জানাচ্ছিলেন অভিযানের বিষয়ে এলাকাবাসী কি বলছে আর এখন পর্যন্ত কতগুলো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে? দেখুন, প্রায় 4 ঘন্টার বেশি সময় ধরে কিন্তু এখানে অবৈধ যে স্থাপনা রয়েছে সেগুলো উচ্ছেদ চলছে। আমরা যদি আপনাকে একটু দেখাতে চাই, এই মুহূর্তে আমরা এর মধ্যে প্রায় 6টি বিল্ডিংয়ের যে বর্ধিতাংশগুলো রয়েছে, যেগুলো রাস্তার জায়গাটা আসলে দখল করে, সেগুলো কিন্তু ভাঙতে দেখেছি। এখনও কিন্তু নতুন করে আরও একটি ভবন ভাঙা হচ্ছে, ভাঙার কাজ চলছে, কিন্তু আমরা এমনটি দেখতে পাচ্ছি। সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে যে এই যে রাস্তাটি রাজুকের কাছে যে ম্যাপ রয়েছে, সেই ম্যাপ অনুযায়ী এটি কিন্তু 20 ফুট হওয়ার কথা, কিন্তু দেখা গেছে বেশিরভাগ জায়গাতেই 20 ফুটের যে জায়গাটা থাকার কথা সেটা নাই। এবং সে ব্যাপারে যখন আমরা যারা ভুক্তভোগী রয়েছে, ঊর্ধ্বতন ভুক্তভোগী যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করি যে আসলে কেন এই রাস্তা দখল করা হয়েছে। বা এখানে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে যে কয়েকজন কিন্তু স্বীকার করছে যে আসলে রাজুক থেকে তারা যে নকশা পাশ করে এনেছিলেন, সেই নকশা অনুযায়ী তারা ভবন তার কিছুটা বর্ধিতাংশ গিয়েছেন। এই বিষয়টি কিন্তু তারা অস্বীকার করছেন, এমনও নয়। তো এমন একটি অবস্থার মধ্যে আমরা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেটা বলছেন যে এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে যতটুকু নকশা হওয়ার কথা তার বাইরেও আসলে রাস্তার উপর দখল করে বাড়ি বা
সামগ্রী অন্যান্য দোকানপাট নির্মাণ করা হচ্ছে, এই বিষয়টি আসলে কোনোভাবে উত্তর সিটি কর্পোরেশন ছাড় দেবে না বলেও কিন্তু তিনি জানাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন এখন যে ভবনটা ভাঙা হচ্ছে, এটার যে বারান্দাটি, এই বারান্দা বা সামনের যে স্থাপনা, এটা কিন্তু পুরোটাই আসলে রাস্তার উপরে। মূল যে পিলারটি রয়েছে ভবনের, যেখান থেকে আসলে ভবনটি শুরু হওয়ার কথা, রাজুক থেকে যেটা পাশ করা হয়েছে, তার থেকে কিন্তু বর্ধিতাংশ এসেছে। এই বর্ধিতাংশগুলো কিন্তু ভাঙার কাজ করতেছে আজকে উত্তর সিটি কর্পোরেশন, এবং তাদের সাথে রয়েছে রাজুকের কর্মকর্তারাও। যদিও রাজুকের কোনো কর্মকর্তা আমাদের সাথে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলতে তারা রাজি হননি, কেননা আমরা জানতে চেয়েছিলাম যে যেহেতু একটি ভবন নকশা পাশ করিয়ে করা হয়েছে এবং সেই নকশার বহির্ভূত কিভাবে ভবন নির্মাণ করা সম্ভব হলো, সেক্ষেত্রে রাজুকের আসলে ভূমিকা কী ছিল বা রাজুকের কেন সেটাতে দৃষ্টি ছিল না, সে ব্যাপারে কিন্তু আমরা আসলে কোনো সদস্য পাইনি। সে ব্যাপারে রাজুক এখানে যারা ভুক্তভোগী রয়েছেন বা এলাকাবাসী রয়েছেন, তারা বলছেন যে রাস্তাটি, যে রাস্তার উপর আসলে এই উচ্ছেদ অভিযান চলছে, সেই রাস্তাটি অনেক আগে থেকে আসলে 12 ফিট 13 ফিটের মতো রাস্তা ছিল, পরবর্তীতে 20 ফিটের রাস্তা কীভাবে রয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন। যদিও আমাদেরকে রাজুক তাদের ম্যাপ দেখিয়েছে, ম্যাপে বসে দেখিয়েছে যে এই রাস্তাটি 20 ফিটের হওয়ার কথা। সিএস ম্যাপ অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে ম্যাপ রাজুকের যে নকশা, সেটা আসলে 20 ফিট বললেও সিএস ম্যাপে সেই রাস্তাটা দেখা যাচ্ছে 12 থেকে 15 ফুটের মতো। এমন একটি সংকটের জায়গাও কিন্তু এখানে রয়েছে। যদিও বলা হচ্ছে সিটি কর্পোরেশন বা রাজুকের পক্ষ থেকে তাদের কাছে যে ম্যাপ রয়েছে সেটি আসলে সর্বশেষ ম্যাপ এবং সেটি সবচেয়ে আধুনিক ম্যাপ। সেই ম্যাপের অনুযায়ী সেই জায়গা দখল করা রয়েছে, সেই জায়গাটি তারা খালি করার কাজ চালিয়ে যাচ্ছেন। এবং আজকের দিনের মধ্যে যদি আসলে সবগুলো স্থাপনা ভাঙা শেষ না হয়, তাহলে পরবর্তীতেও কার্যক্রম চলবে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে রাজুকের পক্ষ এবং কর্পোরেশনের পক্ষ। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় 7টির মতো ভবন ভাঙা পড়েছে এবং এই 7টি ভবনের যে বর্ধিতাংশগুলো ছিল সেগুলো কিন্তু ভাঙা হয়েছে। আতিফা। রাজধানী ভাষানটেক এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল। সড়ক দুর্ঘটনায় আবারও শিক্ষার্থীর প্রাণহানি। রাজধানীতে পরীক্ষার আগের রাতে বেপরোয়া ট্রাকের চাপায় মারা গেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি বিইউবিটির আইন বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী আয়েশা আক্তার। মঙ্গলবার রাত আনুমানিক 1:30টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন আয়েশা আক্তার। পরদিন পরীক্ষা ছিল বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি বিইউবিটির এলএলবির 2য় বর্ষের এই ছাত্রী। কিন্তু সে পরীক্ষা নয়, জীবন মৃত্যুর পরীক্ষার মুখোমুখি হয়ে হার মানলেন তিনি। ভাইয়ের মোটরসাইকেল থেকে রাজধানীর টেকনিক্যাল মোড়ে নামলে রাস্তা পার হবার সময় শ্যামলী থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় আয়েশার। ও বলছে আমি বনানী আছি, ভাইয়া আমাকে একটু নিয়ে যান। আমি বনানীর থেকে ওকে নিয়ে আসি, নিয়ে এসে ওর বাসার আবাসিক মোড়ে 2 থেকে 3 সেকেন্ড বা 5 সেকেন্ডের মধ্যে। দুর্ঘটনার পর মরদেহ ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। ঘাতক চালককে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। আমরা তদন্তাধীন, প্লাস আমরা এটা অবশ্যই চেষ্টা করব যে আশপাশে কোনো সিসিটিভি এই ধরনের কোনো থাকলে, ফুটেজ থাকলে সেটা দেখেও শনাক্ত করার চেষ্টা করব। এ বিষয়ে রাজধানীর দারুসালাম থানায় একটি মামলা করা হয়েছে। রাজধানীর টেকনিক্যাল মোড়ে এর আগেও একাধিক দুর্ঘটনার ঘটনা ঘটে। মরণ ফাঁদ হিসেবে পরিচিতি পাওয়া টেকনিক্যাল মোড়ে সতর্কতামূলক ব্যবস্থা বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহীর পুঠিয়ায় স্ত্রী ও 6 মাসের শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগে উঠেছে মাদকাসক্ত স্বামী ফিরোজের বিরুদ্ধে। গতরাতে উপজেলার গোপালহাটি গ্রামের ফকিরপাড়া এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। নিহতরা হলেন পলি খাতুন এবং তার মেয়ে ফারিয়া। ভোরে ঢাকার দারুস সালাম থেকে ফিরোজকে আটক করে রাজশাহী আনা হচ্ছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে প্রায় স্ত্রী পলি খাতুনের সঙ্গে ঝগড়া হতো ফিরোজের। এরই জের ধরে স্ত্রী ও মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সাতরাস্তা থেকে আব্দুল্লাপুর পর্যন্ত সড়কে 6টি ইউটার্ন চালু হলেও কমেনি যানজট। এদিকে বিজি প্রেস ও নাবিস্কোর ইউটার্নের বিপরীত দিকের সংযোগ সড়ক বন্ধ করায় সেগুলো চলে গেছে ট্রাক, কাভার্ড ভ্যান, রিকশা আর দোকানের দখলে। উত্তর সিটির মেয়র বলছেন 10টি ইউটার্নের সবগুলো চালু হলে নগরবাসী এর সুফল পাবেন। আর বুয়েটের দুর্ঘটনা গবেষক বলছেন
এই পথে 14 লেনের সড়কে ইউটার্ন সুফল দিলেও ভোগান্তি বাড়াবে 7 লেনের সড়কে। রাজধানীর যানজট নিয়ন্ত্রণে 7 রাস্তা থেকে আব্দুল্লাপুর পর্যন্ত 10টি ইউটার্ন নির্মাণ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এর 3টি রয়েছে তেজগাঁওয়ের বিজি প্রেস, নাবিস্কো এবং বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায়। ইউটার্ন চালুর পরও এসব স্থানে দিনভর থাকছে যানজট। চালক ও স্থানীয়রা বলছেন, গত 20 ডিসেম্বর ইউটার্ন চালুর পর এই পথে ভোগান্তি বেড়েছে। 7 লেনের এই সড়কে বাস, ট্রাক থেকে শুরু করে ছোট যানবাহন চলাচল করে। ইউটার্ন করায় কমে গেছে সড়কের প্রস্থ। জাম তো লাগে থাকে, এইটা দিয়ে লাভ তো নাই। সুবিধা এখনো বোঝা যায় না, পরে বুঝতে পারবো। নোয়াখালী বাস স্ট্যান্ডটা যেখানে টার্মিনালটার গাড়ি ঘুরায়, ওইখানে ঘুরানি বা অনেক ঘুরায়, আবার এখানে ঘুরায়। তবে উত্তরা র্যাব 1 কার্যালয়ের সামনে এবং জসিমউদ্দিন মোড়ের ইউটার্নের সুফল পাচ্ছেন চালক ও যাত্রীরা। 14 লেনের সড়ক হওয়ায় যানজট তেমন নেই। কতদিন রাত 12টা বেজে গেছে, জাম ছিল। এই যে ট্রাফিকে ছাড়তেছে, আবার আসতেছে, জাম হয়ে গেছে। এই ইউটার্নটা দেওয়ার পরের থেকে এখন এত সুন্দর হয়েছে, পুরো জাম আমরা টের পাই না। উত্তর সিটির মেয়র বলছেন, তেজগাঁওয়ের 7 রাস্তা হতে উত্তরা হাউজিং বিল্ডিং পর্যন্ত ডিএনসিসির 10টি ইউটার্ন নির্মাণ করছে। এর মধ্যে 6টি খুলে দেওয়া হয়েছে। এ প্রকল্পে খরচ হচ্ছে 31,97,00,000 টাকা। বাকি 4টি চালু হলে সমস্যা কেটে যাবে। তবে বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের গবেষক বলছেন, সরু সড়কে ঘন ঘন ইউটার্ন ভোগান্তি বাড়াবে। এলিভেটেড এক্সপ্রেসের জন্য কিছুটা সমস্যা হচ্ছিল, বাট এই 4টা যদি আমরা ইউলুপ যদি করতে পারি, যারা ইউলুপ বিশেষজ্ঞ যারা আছেন তাদের কথা হচ্ছিল, সেই বেনিফিটটা কিন্তু আমরা পাবো। কারণ আমরা মাইন্ড সেট আপ কিন্তু আমাদের যে ছোট জায়গাতে ঘুরে আসার জন্য, কিন্তু আমরা চিন্তা করি না যেখানে কতক্ষণ সময় আগে ব্যয় হয়েছে। মহাখালী বা নাবিস্কোতে যে ইউলুপগুলো করা হচ্ছে সেখানে কিন্তু লেন সংখ্যা অনেক কম, 6টা লেনের রাস্তা। পাশাপাশি হচ্ছে যে এখানে কোনো সার্ভিস রোড নাই এবং রাস্তার প্রকৃতিটাও ভিন্ন। তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে ইউলুপগুলো করার ক্ষেত্রে প্রপার একটা সিমুলেশন করে এটা কি আপনার রাইট টার্ন বা ইউলুপের ভেহিকেলগুলো আপনার সোজা যে গাড়িগুলো যাচ্ছে সেগুলোকে কোনো সমস্যা তৈরি করবে কিনা, এটা একটা স্টাডিগুলো দেখা দরকার। আদারওয়াইজ দেখা যাবে যে আমরা ইউলুপগুলা সুফল যেমন পাবো না এবং মিসম্যানেজমেন্ট হওয়ারও সম্ভাবনা রয়েছে। এদিকে নাবিস্কো ও বিজি প্রেসের ইউটার্নের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে 2টি সংযোগ সড়ক। এই সুযোগে রাস্তা দুটি চলে গেছে কাভার্ড ভ্যান, ট্রাক ও রিকশার দখলে। কেউ কেউ বসিয়েছেন দোকান। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বগুড়া, দিনাজপুর, জয়পুরহাট সহ বেশ কয়েকটি জেলার 10 প্রতিষ্ঠানকে 1,05,000 টন চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। গত রোববার খাদ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হলেও আজ প্রতিষ্ঠানগুলোর নাম জানানো হয়। জয়পুরহাটের হেনা এন্টারপ্রাইজ, দিনাজপুরের রেনু কনস্ট্রাকশন, খুলনার কাজী সোভান ট্রেডিং কর্পোরেশন, বগুড়ার আলাল অ্যাগ্রো ফুড প্রোডাক্টস ও আলাল এন্টারপ্রাইজ এবং নওগাঁর 5টি প্রতিষ্ঠান চাল আমদানির অনুমতি পেয়েছে। খাদ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, প্রতিষ্ঠানগুলোকে বরাদ্দপত্র ইস্যুর 7 দিনের মধ্যে এলসি খুলতে হবে। এছাড়া এলসি খোলার 10 দিনের মধ্যে 50% চাল এবং 20 দিনের মধ্যে পুরোটাই দেশে বাজারজাত করার শর্ত দেওয়া হয়েছে। করোনা মহামারীর প্রভাবে সদ্য বিদায়ী বছরে দেশের রপ্তানি আয় কমেছে 14.5%। এ সময় পণ্য রপ্তানি করে আয় হয়েছে $3,360 কোটি। এর মধ্যে গত 6 মাসে রপ্তানি আয়ের সবচেয়ে বড় খাত তৈরি পোশাকের আয় কমেছে প্রায় 3%। করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে পর্যাপ্ত ক্রেতা পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন এই খাতের উদ্যোক্তারা। করোনার ক্ষতি সামাল দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় রপ্তানিমুখী তৈরি পোশাক খাত, কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে তৈরি হয়েছে সংকট। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হালনাগাদ তথ্যানুযায়ী অর্থ বছরের প্রথম 6 মাসে দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরি পোশাকে 2.99% নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। রপ্তানি হয়েছে $1,554 কোটি 55 লাখ। বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিকেএমইএ বলছে, করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর ব্যবসায়িক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। তাই পর্যাপ্ত ক্রয়াদেশ পাওয়া যাচ্ছে না। যে অর্ডারগুলো আমাদের কনফার্ম করার কথা ছিল, সেই অর্ডারগুলো কিন্তু এখনো কনফার্ম হচ্ছে না, তারা কিন্তু ওয়েট করতেছে। তো এই ওয়েটটা কতদিন পর্যন্ত করে সেটাই আমরা চিন্তার বিষয়। তো এখন যে বিজনেসটা আমাদের কাছে আছে, সেই বিজনেসটা হয়তো ফেব্রুয়ারি, মার্চ, কেউ কেউ হয়তো এপ্রিল পর্যন্ত বুকড আছে। রপ্তানির চিত্র খুব একটা সন্তোষজনক নয়। এ মাসেও 6.11% নেগেটিভ গ্রোথ হয়েছে। আমাদের যে ফর্মাল ড্রেসের ডিমান্ডটা গত কয় মাসে কোভিডের কারণে ডেফিনেটলি কমেছে।
এই অবস্থায় পোশাকের ক্রেতা ধরে রাখতে যোগাযোগ বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। ক্ষতিগ্রস্ত উদ্যোক্তারা যাতে দ্বিতীয় ধাপের প্রণোদনা যথাযথভাবে পান তা নিশ্চিতের উপরও জোর দিচ্ছেন তারা। আমরা মনে করি যে আমাদের সরকার এবং রপ্তানিকারকদের যে সংগঠন, এমনকি ব্যক্তি পর্যায়ে যারা রপ্তানিকারক রয়েছেন, তাদের উচিত হবে তাদের ব্র্যান্ড বায়ার বা সংশ্লিষ্ট দেশের যারা আমদানিকারক বা সেই দেশ আমদানিকারক দেশ, তাদের সঙ্গে আলাপ আলোচনা করা, যাতে অন্যান্য দেশ থেকে হলেও আমাদের এখানে তাদের অর্ডারগুলো বাড়িয়ে দেন। ইপিবির তথ্যানুযায়ী চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে মোট রপ্তানি হয়েছে 1923 কোটি 34 লাখ ডলারের। বিদায়ী বছরের ডিসেম্বরে রপ্তানি প্রবৃদ্ধি কমেছে 6%-এরও বেশি। ওই মাসে রপ্তানি হয়েছে 330 কোটি 98 লাখ ডলারের পণ্য। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ দুপুরে আছেন আপনারা। সংবাদে আরো যা থাকছে: করোনার নতুন ধরন ঠেকাতে যুক্তরাজ্যে ফের লকডাউন শুরু, বিশ্বে আরও প্রায় 9,000 জনের মৃত্যু। কাল হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন সৌরভ গাঙ্গুলি, চিকিৎসার জন্য ফিরতে হবে কয়েকদিন পর। তিন দশক পর কন্টেইনার হ্যান্ডেলিংয়ে পিছিয়ে পড়ল চট্টগ্রাম বন্দর। করোনা সংকটে প্রতিদিন চালু থাকলেও গত বছর 8 ভাগ কমেছে বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিং। যদিও করোনা মহামারীকেই দায়ী করছেন বন্দর কর্তৃপক্ষ, তবে 4.25 ভাগ বেশি বেড়েছে খোলা পণ্য হ্যান্ডেলিং। 1990 সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের প্রভাবে 1991 সালে 6.11 ভাগ কম হয় কন্টেইনার হ্যান্ডলিং। 2019 সালে 30 লাখ কন্টেইনার হ্যান্ডলিং করে রেকর্ড গড়ে চট্টগ্রাম বন্দর। তবে 2020 সালে এই সংখ্যা নেমে এসেছে 28,40,000 এককে, যা 1991 সালের পর সবচেয়ে কম। তবে কন্টেইনারের ক্ষেত্রে এই হতাশার বিপরীতে আশার আলো দেখিয়েছে খোলা পণ্য হ্যান্ডলিং। 2019 সালের চেয়ে প্রায় 1,32,000 টন বেড়ে 2020-এ প্রায় 10 কোটি 33 লাখ টন হ্যান্ডলিং হয়েছে। অনেক স্টাডি করে কিন্তু ডিসিশনগুলো এসেছে করোনার প্রভাব কতটুকু হতে পারে এবং অর্থনৈতিক ক্যালকুলেটেড রিস্ক আমরা কতটুকু নেব, জনগণের স্বাস্থ্যবিধি মেনে জনগণের স্বাস্থ্য সুনিশ্চিত করেই কিন্তু আমাদের ডিসিশনগুলো এসছে। এদিকে গেল বছর প্রথমবারের মতো ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট বন্দর হিসেবে ভারতের পণ্য খালাস হয়েছে। এছাড়া বিশ্বের অভিজাত কন্টেইনার বন্দরের তালিকা লয়েডস লিস্টে 6 ধাপ এগিয়ে 58তম অবস্থানে আসার কৃতিত্বও দেখিয়েছে বন্দর। চট্টগ্রাম বন্দর কিন্তু 24 ঘন্টায় 7 দিন খোলা রেখে বাংলাদেশের যে অর্থনীতির যে ডোর, সেটিকে কিন্তু খোলা রেখে বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখায় একটি বিরাট ভূমিকা পালন করেছে এবং এই ভূমিকার কারণে কিন্তু বাংলাদেশে অর্থনৈতিকভাবে তেমন কোনো একটা বিপর্যয় নেমে আসে নাই। চট্টগ্রাম বন্দরের অবস্থা আগের চাইতে ভালো। আগে যেভাবে মানে যানজট ছিল, যেভাবে আপনার একটা টার্ন অ্যারাউন্ড টাইমের যে বিষয় ছিল, সেই দিক দিয়ে অনেকটা ভালো, তবে আরও ভালো হওয়া উচিত। কারণ আমাদের এই ব্যবসাটা আসলে সময়ের সাথে চলতে হয়, এটা নির্দিষ্ট লিড টাইমে আমাকে সব কাজ করতে হয়। 2019 সালে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে 3,807টি জাহাজ, যা আগের বছরের চেয়ে 79টি কম। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। অতিরিক্ত প্লাস্টিক বর্জ্যের কারণে খনন কাজ ব্যাহত হচ্ছে কীর্তনখোলা নদীতে। ফলে খননে নির্ধারিত সময়ে কাজ শেষ করা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এদিকে শুকনো মৌসুমে খনন দ্রুত না করলে নৌযানগুলোকে ঘাটে আসতেই সমস্যা হবে। এতে দুর্ভোগ বাড়ছে এই পথে চলাচলকারীদের। ন্যূনতম বর্জ্য ব্যবস্থাপনা আইন না মানায় নগরের ভারী প্লাস্টিক বর্জ্য গিয়ে পড়ছে কীর্তনখোলায়, কমে আসছে নাব্য। এদিকে শুকনো মৌসুমে বরিশালে নৌ চলাচল স্বাভাবিক রাখতে কীর্তনখোলা নদীতে প্রতি বছরই এ সময় খনন শুরু হয়, কিন্তু অতিরিক্ত প্লাস্টিক বর্জ্যে খননই করা যাচ্ছে না। বন্দরের টার্মিনাল এলাকা ভরে গেছে পলিথিন, টায়ার, টিউব, টিনের কৌটা, লোহার চেইন সহ ভারী আবর্জনায়। এসব অপসারণে সময় লেগে যাচ্ছে খনন কর্মীদের। কর্তৃপক্ষ বলছে এসব আবর্জনা ড্রেজারে আটকে পড়ায় গত 2 মাসে অন্তত 12 বার অচল হয়েছে মেশিন। একদিনে ঘন্টায় 3-4 বার আমার এই ময়লার জন্য ড্রেস ম্যামটা জ্যাম হয়ে যায়। সবসময় ময়লার জন্য এখানে কাজ করা অনেক কষ্টকর, সারাদিন ময়লা পরিষ্কার করতে করতে দিন শেষ। আমাদের যে নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছিল 31শে ডিসেম্বর, আমরা ওই টাইমটা আমরা এর আগেই শেষ করতে পারতাম, কিন্তু এখানে যেভাবে ময়লা, যে হারে ময়লা,
এই ময়লার কারণে আমরা আসলে নির্দিষ্ট সময় শেষ করতে পারবো কিনা এখন আমরা এই করতেছি না। সমস্যার স্থায়ী সমাধানে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করার কথা জানান বরিশাল নৌবন্দরের এই কর্মকর্তা। আমাদের নির্ধারিত সময়ের মধ্যে যদি আমরা ড্রেজিং করতে না পারি সেক্ষেত্রে আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলবো এবং আরেকটি ড্রেজার যাতে মোতায়েন করা যায় সেই ব্যবস্থা আমরা গ্রহণ করবো, উদ্যোগ নিব। বন্দরের কাছে নদীতে নাব্য ধরে রাখতে গত 15 অক্টোবর থেকে 1.5 লাখ ঘনফুট বর্জ্য অপসারণে খনন শুরু হয়। 31 ডিসেম্বরের মধ্যে সব কাজ শেষ হওয়ার কথা থাকলেও 17 ডিসেম্বর পর্যন্ত মাত্র 50% কাজ শেষ হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শেষ পর্যন্ত রক্ষা পেল চট্টগ্রামে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সূতিকাগার ও বিপ্লবী জে.এম. সেনের ভবন বাংলা কলেজ। এই ভবনের মালিকানা নিয়ে বিরোধের মধ্যেই সোমবার ঐতিহাসিক বাড়িটি ভেঙে ফেলার কাজ শুরু হয়। পরে স্থানীয়দের বাধার মুখে ভবনটি ভাঙার কাজ বন্ধ করে প্রশাসন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব চট্টগ্রামের যাত্রামোহন সেনের কাচারি বাড়ি ছিল এই ভবন। এই বাড়িতে নানা সময়ে আসেন মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, মাওলানা মোহাম্মদ আলী, শওকত আলীর মতো উপমহাদেশের স্বনামধন্য রাজনৈতিক নেতারা। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাড়িটি নানাভাবে দখল হয়ে যায়। মাঝখানে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবেও বাড়িটি ব্যবহার হতো। সোমবার বাড়িটির মালিকানা দাবি করে গুড়িয়ে দিতে আসেন মোহাম্মদ ফরিদ ও তার ছেলেরা। ওরা সব ডকুমেন্টারি কিন্তু আমাকে দিয়েছে, তারপরেও তারা নিজে এসে রেজিস্ট্রি দিতে রাজি নেই। আমরা কি করলাম, আমরা আমাদের উকিলের শরণাপন্ন হলাম। উকিল বলল এটা মামলা ছাড়া আর কোনো উপায় নেই, তো মামলা করলাম। বাড়ি ভাঙার খবরে ছুটে আসেন স্থানীয়রা। ভাঙা বন্ধে বাড়ির সামনে অবস্থান নেন তারা। আমরা বলতে চাই, জাল জালিয়াতিপূর্ণভাবে এই কাগজগুলো সৃজন করা হয়েছে। যেভাবে পাবনায় সুচিত্রা সেনের প্রপার্টিটাকে আপনার ঐতিহাসিক মর্যাদা দিয়ে যেখানে সংরক্ষণ করা হয়েছে, এই বিল্ডিংটাকেও সরকার একইভাবে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করুক। ঘটনাস্থল পরিদর্শন করে ভবন ভাঙার কাজ বন্ধের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। এসিলেন বাকুলি, এটা আমার অধিক্ষেত্রের জায়গা, আমি এটা সম্পর্কে ইনফর্ম না, এবং এটা সম্পর্কে এখানে জেলা প্রশাসনের কোনো যে অফিসার এটা উচ্ছেদের জন্য সেখানে নিয়োগপ্রাপ্তও হয়নি। এই জায়গার মধ্যে এখন স্টিল আমাদের এখানে যে ইজারা সেটা বহাল আছে। ইতিহাস ঐতিহ্যের স্মৃতি বিজড়িত সব ভবন ও স্থাপনা রক্ষায় উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয়দের। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। যুক্তরাজ্যে করোনার নতুন ধরনের সংক্রমণ রুখতে আবারও দেশ জুড়ে লকডাউন জারি করেছে প্রধানমন্ত্রী বরিস জনসন। ফেব্রুয়ারি মাঝামাঝি পর্যন্ত জারি থাকবে এই লকডাউন। এদিকে বিশ্বে একদিনে 9,000 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট মৃতের সংখ্যা 18,60,000-এর কাছাকাছি। নতুন 5 লাখের বেশি রোগী নিয়ে মোট আক্রান্ত 8,60,00,000। দ্রুত সংক্রমণ ঘটাতে সক্ষম করোনার বিশেষ ধরন শনাক্তের পর থেকেই যুক্তরাজ্যের করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। টানা 7ম দিনের মতো দেশটিতে 50,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে। এমন পরিস্থিতিতে করোনার প্রাদুর্ভাব রুখতে মঙ্গলবার থেকে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে ব্রিটিশ সরকার। আগামী কয়েক সপ্তাহ দেশটিতে ভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকি থাকায় ব্রিটেনবাসীকে বাধ্যতামূলক ঘরে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। এছাড়াও বন্ধ ঘোষণা করা হয়েছে দেশটির সব শিক্ষা প্রতিষ্ঠান। গত 24 ঘণ্টায় দেশটিতে রোগী শনাক্ত হয়েছে প্রায় 60,000, প্রাণ গেছে 407 জনের। গবেষকরা বলছেন নতুন ধরনের ভাইরাসটি 50 থেকে 70% বেশি সংক্রামক। সুতরাং এটি নিয়ন্ত্রণে আমাদের আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। তাই আবারও দেশ জুড়ে লকডাউন জারির সিদ্ধান্ত নিয়েছি। এর মানে আবারও দেশবাসীকে ঘরে থাকতে হবে। এর আগে স্কটল্যান্ডেও লকডাউন জারি করে সবাইকে ঘরে থাকার নির্দেশ দেয় সরকার। পাশাপাশি ওয়েলসে 18 জানুয়ারি পর্যন্ত সব স্কুল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। মৃত্যু ও আক্রান্তের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 1,900-র বেশি জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা 3,62,000-এর বেশি। 1,80,000 নতুন শনাক্ত সহ যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা 2,21,00,000 ছাড়িয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি 573 জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে। দেশটিতে সোমবার রোগী শনাক্ত হয়েছে প্রায় 21,000। সাউথ আফ্রিকাতেও সোমবার মৃত্যু হয়েছে 434 জনের। ইউরোপের দেশ জার্মানিতে নতুন করে 527 এবং রাশিয়ায় 482 জনের প্রাণহানি হয়েছে। স্পেনে গত 4 দিনে 30,000-এর বেশি রোগী শনাক্ত হওয়ায় নতুন করে বিধিনিষেধ আরোপের কথা ভাবছে সরকার।
এদিকে ভারতে গত জুনের পর থেকে সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছে 24 ঘণ্টায়। দেশটিতে সোমবার আক্রান্ত হয়েছে 16,000, প্রাণ গেছে 200 জনের। শাফাত বিন ফরিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দীর্ঘ 3.5 বছর বন্ধ রাখার পর কাতারের সঙ্গে সব সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। বিষয়টি নিশ্চিত করেছেন এই সংকট নিরসনে মধ্যস্থতাকারী দেশ কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আহমদ নাসের আল সাবা। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সন্ধ্যা থেকে স্থল, আকাশ ও সমুদ্র সীমান্ত খুলে দিতে রাজি হয় কাতার এবং সৌদি আরব। নাসের আল সাবা কুয়েত টিভি চ্যানেলকে বলেন, সীমান্ত খুলে দিতে কাতারের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে সৌদি। আজ উপসাগরীয় দেশগুলোর সংস্থা জিসিসি সম্মেলন হওয়ার কথা রয়েছে। সম্মেলনে দুই দেশের মধ্যে চুক্তি হতে পারে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা এবং মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা জ্যারেড কুশনার উপস্থিত থাকবেন। 2017 সালে সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ এনে কাতারের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব সহ উপকূলীয় দেশগুলো। সীমান্ত বন্ধের পাশাপাশি কাতারের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। দক্ষিণ কোরিয়ার একটি ট্যাঙ্কার আটক করেছে ইরানের রিভলিউশনারি গার্ডের নৌবাহিনী। রাসায়নিক ছড়িয়ে পারস্য উপসাগর দূষিত করার অভিযোগে ট্যাঙ্কারটি আটক করা হয়। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে দক্ষিণ কোরিয়ার ব্যাংকগুলোতে ইরানের তহবিল জব্দ থাকা নিয়ে তেহরান ও সিউলের চলমান উত্তেজনার মধ্যে ট্যাঙ্কার আটকের এই খবর এলো। ট্যাঙ্কারটিতে 72,000 টন ইথানল রয়েছে। এদিকে ফোর্দো পরমাণু স্থাপনায় 20 ভাগ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরু করেছে ইরান। সোমবার এক বিবৃতিতে ইরান সরকারের মুখপাত্র আলী রাবি জানান, প্রেসিডেন্ট হাসান রুহানির নির্দেশে 20 মাত্রা পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রক্রিয়া শুরু করেছে দেশটি। ইরানের এই পদক্ষেপ 2015 সালে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে করা পরমাণু চুক্তির সবচেয়ে বড় লঙ্ঘন বলছে বিশেষজ্ঞরা। তবে ইরানের দাবি, তাদের এই পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। এর আগে এই পরিকল্পনার কথা এক চিঠিতে জাতিসংঘের পরমাণু অস্ত্র বিষয়ক নজরদারি সংস্থা IAEA এর কাছে জানায় দেশটি। গত বছর নভেম্বরে ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহের চোরাগুপ্তা হামলায় মৃত্যুর পর গত মাসে দেশটির পার্লামেন্টে একটি আইন পাস হয়। এরই মধ্যে ইউরেনিয়াম 4% বেশি সমৃদ্ধ করেছে বলে জানায় ইরান। বিশুদ্ধ ইউরেনিয়াম পরমাণু জ্বালানি তৈরিতে ব্যবহার করা হয়। এছাড়াও পরমাণু বোমা বানাতে ব্যবহৃত হয় এটি। হাসপাতাল থেকে বুধবার ছাড়া পেতে পারেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। তবে ছুটি পেলেও তা সাময়িক হবে বলেই জানিয়েছেন চিকিৎসকরা। হৃদরোগের চিকিৎসার দ্বিতীয় পর্ব সম্পূর্ণ করার জন্য কয়েকদিনের মধ্যে আবার হাসপাতালে ফিরতে হবে বিসিসিআই সভাপতিকে। সৌরভের ডান দিকের ধমনীতে একটি স্টেন্ট বসানো হয়েছে, কিন্তু তার বাঁ দিকের ধমনীতেও 2টি ব্লকেজ রয়েছে। কোনো রকম ঝুঁকি না নিয়ে আরও দুটি স্টেন্ট বসানো হবে। মেডিকেল বোর্ড জানিয়েছে, দেশ ও বিদেশের হৃদরোগ চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেই যৌথভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌরভের অন্য 2টি ধমনীতে অ্যানজিওপ্লাস্টিক করতে হবে, বাইপাস নয়। তবে সেটা কবে করা হবে এখনই নিশ্চিত করে জানায়নি চিকিৎসকরা। বছরের প্রথম ম্যাচে হতাশা শুরু লিভারপুলের। ইপিএলে টানা 2 ড্রয়ের পর সাউদাম্পটনের কাছে 1-0 গোলে হেরেছে অলরেডস। ম্যাচের একমাত্র গোলটি করেছেন ড্যানি ইংস। অবশ্য হারলেও শীর্ষে থাকছে লিভারপুল, আর দারুণ জয়ে টেবিলের 6-এ উঠেছে সাউদাম্পটন। টানা 2 ড্র দিয়ে বছর শেষ করেছিল লিভারপুল, যার মধ্যে একটি ছিল গোল শূন্য। পয়েন্ট খোয়ানোর মিছিলে নতুন বছরে যেন আরও ছন্দহীন অলরেডস। সাউদাম্পটনের মাঠে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে ইউর্গেন ক্লপের দল। ওয়ার্ড প্রাউসের ফ্রিকিক ক্লিয়ার করতে গিয়ে মিস করেন আলেকজান্ডার আর্নল্ড। ডি বক্সে বল পেয়ে নিখুঁত ফিনিশিং টানেন সাবেক লিভারপুল ফরওয়ার্ড ড্যানি ইংস। পুরো ম্যাচে ফিনিশিং দুর্বলতায় ভুগেছে লিভারপুল। ডি বক্সে বল পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি রবার্তো ফিরমিনো। মোহাম্মদ সালার হেডও উড়ে গেছে গোলপোস্টের উপর দিয়ে। ছেলেরা অনেক শট নিয়েছে, কিন্তু ম্যাচ শেষে জানলাম আমরা মাত্র একটি শট অন টার্গেটে রাখতে পেরেছি। এমন ফিনিশিং দুর্বলতা কোনোভাবেই কাম্য নয়। এটা আমাদের ভুল, সব দায়ভার আমার। 75 মিনিটে প্রথমবারের মতো অন টার্গেটে শট নেয় লিভারপুল। তবে মানের দুর্বল শট পরীক্ষায় ফেলতে পারেনি সাউদাম্পটন গোলকিপারকে। আমরা চ্যাম্পিয়নদের মতো খেলতে পারছি না। এভাবে চলতে থাকলে আমরা কোথায় নেমে যাব সেটা ভাবছি। খেলায় পরিবর্তন আনা সবচেয়ে জরুরি। গোলের জন্য মরিয়া লিভারপুল শেষ দিকে আক্রমণে ধার বাড়ায়, তবে কাজের কাজ হয়নি। উল্টো আলিসনের ভুলে গোল হজম করতে বসেছিল অলরেডস। জর্ডান হেন্ডারসনের কল্যাণে সে যাত্রায় রক্ষা পায় লিভারপুল। শেষ 3 ম্যাচে মাত্র 2 পয়েন্ট চ্যাম্পিয়নদের চিন্তা বাড়িয়েছে।
তবে টানা ব্যর্থতায় অস্বস্তি বাড়লেও 17 ম্যাচে 33 পয়েন্ট নিয়ে সবার উপরে লিভারপুল। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্রাইস্টচার্চ টেস্টে কেইন উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে চালকের আসনে এখন নিউজিল্যান্ড। ইনিংস হার এড়াতে পাকিস্তানের দরকার আরও 354 রান। দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ 1 উইকেটে 8 রান। এর আগে 3 উইকেটে 286 রান নিয়ে দিন শুরু করে নিউজিল্যান্ড। 112 রানে অপরাজিত থাকা উইলিয়ামসন তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি। আউট হন 238 করে। টানা 3 টেস্টে 100 রানের দেখা পেয়েছেন কিউই অধিনায়ক। 150 কোটায় থামেন হেনরি নিকলস। চতুর্থ উইকেটে উইলিয়ামসন আর নিকলস জুটি থেকে যোগ হয় রেকর্ড 369 রান। শেষ দিকে ডেরিল মিচেলের ঝোড়ো সেঞ্চুরিতে 6 উইকেটে 659 রানে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। 2টি করে উইকেট নেন শাহিন আফ্রিদি, আব্বাস ও ফাহিম আশরাফ। উইন্ডিজ সিরিজের দলে নেই মাশরাফি, কিন্তু চোটের কারণে ছিটকে যাননি। ক্যারিয়ারে এই প্রথম বাদ পড়েছেন দল থেকে। 2023 বিশ্বকাপের কথা মাথায় রেখে ছেটে ফেলা হয়েছে ম্যাচকে। ভবিষ্যতে দলে সুযোগ পাওয়ার সম্ভাবনাও কম, নেই বললেই চলে। প্রধান নির্বাচক তাদের এবং বিসিবির পরিকল্পনার কথা স্পষ্ট করে জানিয়েছেন। মাশরাফি কি শুধুই একজন ক্রিকেটার, একজন বোলার, নাকি অধিনায়ক? টাইগার ক্রিকেটে মাশরাফি এর চেয়ে বড় কিছু, একটা আবেগের নাম। বাস্তবতার কাছে সেই আবেগকেও হার মানতে হলো। তাহলে কি এখানেই শেষ? আর কখনো কি জাতীয় দলে ফিরতে পারবেন? নির্বাচকদের পরিকল্পনা কি? বিসিবি কখনো কি মাশরাফিকে আবারও দলে রাখবে? সিদ্ধান্তটা অনেক আলোচনার পরেই কিন্তু সিদ্ধান্তের মধ্যে এসেছি, এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা আমরা আমাদের দেশের ক্রিকেটের কথা চিন্তা করে আগামীতে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি। ইয়াং প্লেয়ারদের এক্সপোজার তো আমাদের দিতে হবে। মাশরাফিকে বাদ দেওয়া কি সহজ কাজ ছিল? নির্বাচকরা কি একটুও চাপ ফিল করেনি? অবশ্যই করেছেন। তবে ভালোর জন্য 2023 বিশ্বকাপের জন্য এরকম সিদ্ধান্ত নিতে হয়েছে, যেখানে অধিনায়ক, কোচ এবং কোচিং স্টাফরাও মতামত দিয়েছেন। সবার প্রত্যাশা ছিল ভালো একটা দল গঠন করা, যেন 2023 বিশ্বকাপে ভালো করতে পারে টিম বাংলাদেশ। আমাদের দেশের জন্য অনেক কিছু দিয়েছে, এবং এটা একটা কঠিন সিদ্ধান্ত ছিল। তারপরে বাস্তবতা আমাদেরকে মানতেই হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে, এবং এই ফোকাসটা আমরা রিফ্রেশ হয়ে যে 2023 ওয়ার্ল্ড কাপে টিম ম্যানেজমেন্টের প্ল্যান এবং সবাই মিলে সম্মিলিতভাবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। মাশরাফি মানেই আস্থার প্রতীক। ক্রিকেটারদের পিঠে হাত বুলিয়ে বলা, এগিয়ে যাও। ড্রেসিং রুমে এমন অভিভাবককে মিস করবেন সতীর্থরা। উনি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বোলার, যদি আপনি স্ট্যাটিস্টিক্সও দেখেন, তো আমার কাছে মনে হয় যে অবশ্যই তাকে বাংলাদেশ টিম এবং ড্রেসিং রুম বেশি মিস করবে সবাই। জাতীয় দলে হয়তো আর এক হয়ে খেলা হবে না, তবে সেই সুযোগ থাকছে ঘরোয়াতে। ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের কাছ থেকে আরও অনেক কিছুই যে শেখার আছে এ প্রজন্মের ক্রিকেটারদের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্রীড়াঙ্গনের আইকন তিনি, ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় চরিত্র। তবে মাশরাফিকে লাল সবুজে দেখার আশা শেষ হয়ে এসেছে। দলে না রেখে তাকে সমাপ্তির বার্তা তো দিয়েই রাখলো বিসিবি। ভবিষ্যৎ ভাবনা, ক্রিকেটের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিতে হয়েছে এই কঠিন সিদ্ধান্ত। টাইগার জার্সিতে বোধহয় শেষ ম্যাচ খেলে ফেলেছেন মাশরাফি। চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন, চোটের সঙ্গে লড়াইয়ে কখনোই হার মানেননি মাশরাফি। সবশেষ টি-20 কাপে তার প্রমাণ দিয়েছেন আরও একবার। হ্যামস্ট্রিং চোট থেকে ফিরে মাত্র 2 সেশন ট্রেনিং, পারফরম্যান্সে সেটা বোঝা গেছে কি? ধার কমলেও নিয়ন্ত্রণ এখনো আছে আন্তর্জাতিক মানে। উইন্ডিজ সিরিজের জন্য বোধহয় সংগ্রাম করেই মাঠে ফিরেছিলেন। নির্বাচকদের মাথায় দিয়েছেন টিকে থাকতে তৈরি আছেন তিনি। তবে নেতৃত্ব ছাড়া যেন মুকুটহীন রাজা মাশরাফি, যেখানে সমর্থকের ভালোবাসাই লড়াইয়ের একমাত্র রসদ। কঠিন বাস্তবতায় জায়গা ছাড়ার সময় এসে গেছে। 2 দশকের ক্যারিয়ারে চোটের আঘাতে অনেকবারই ছিটকে গেছেন, কিন্তু এই প্রথম দল থেকে বাদ পড়লেন ম্যাশ। চড়াই উত্তরায়ের ক্যারিয়ার যেন সাহসী মাশরাফির প্রতিচ্ছবি। পারফর্মার, নেতৃত্ব, তিনি ক্রিকেটেরই আইকন। দুর্দিনে দলের হাল ধরে টাইগার ক্রিকেটকে পৌঁছে দিয়েছেন অন্য উচ্চতায়। র্যাঙ্কিংয়ে উন্নতি, বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে খেলা, সবই ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের ক্যারিয়ারকে করেছে সমৃদ্ধ। 2001 সালে আমার ডেবু হয়, তখন আমি তরুণের আইকন ছিলাম না, তো আমি শুধু আমার কাজটা মন দিয়ে করে গেছি। টি-20 থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন হুট করে। টেস্ট ক্রিকেটকে বিদায় বলেননি আনুষ্ঠানিকভাবে।
ওডিআই ভাগ্যও কি একই পথে আটকে গেল? 220 ম্যাচে 270 উইকেট শিকারেই কি থেমে যেতে হলো? যদিও খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একান্তই মাশরাফির, কিন্তু বিসিবির সিদ্ধান্ত অনেক প্রশ্নের জবাবই হয়তো দিয়ে দিয়েছে। জাতীয় দলে মাশরাফি অধ্যায়ের সমাপ্তি কি এখানেই? তাই যদি হয় তাহলে গেল মার্চে জিম্বাবুয়ে সিরিজের শেষ ম্যাচটাই টাইগার জার্সিতে ম্যাচের শেষ। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এর সাথে আজকে বিরতিহীন সংবাদের এই আয়োজন শেষ করতে হচ্ছে। আর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।